হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো মগধের উত্থানের কারণগুলি নিয়ে। তো আগের ক্লাসে আমরা ষোড়শ মহাজনপদ নিয়ে আলোচনা করেছি। সেখানে আমরা দেখেছি যে 16টি মহাজনপদের মধ্যে মূলত 4টি মহাজনপদ একে অপরের সঙ্গে প্রতিযোগিতায় লিপ্ত ছিল বা প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত ছিল, এবং সর্বশেষে কি হয় যে মগধ সর্বাপেক্ষা শক্তিশালী হিসেবে আত্মপ্রকাশ করেছিল। তো আজকে আমরা দেখব যে কিভাবে 16টি মহাজনপদের মধ্যে কেবলমাত্র মগধই শক্তিশালী হয়ে উঠল। তো এক্ষেত্রে বলা হয় যে আর্যাবর্তের রাজনৈতিক প্রাধান্য লাভের সংগ্রামে মগধের সাফল্য অর্জন কোনো আকস্মিক বা অতি প্রাকৃতিক ঘটনা নয়। অর্থাৎ মগধের যে এই শক্তিশালী হয়ে ওঠা, এই মগধের শক্তিশালী হয়ে ওঠা কিন্তু আকস্মিক বা অতি হঠাৎ কোনো ঘটনা ছিল না, কোনো সাধারণ বা প্রাকৃতিক ঘটনাও ছিল না। তো বলা হয় যে বিভিন্ন কারণ পৃথকভাবে বা যুগ্মভাবে এই উত্থানকে সম্ভব করে তোলে। তো এ প্রসঙ্গে রামশরণ শর্মা, ডক্টর ব্যাসাম ও রমিলা থাপার বেশ কতকগুলি কারণের উল্লেখ করেছেন। অর্থাৎ বেশ কতকগুলি কারণ কিন্তু মগধের এই উত্থানের পেছনে দায়ী ছিল। তো এখন আমরা সেই কারণগুলি নিয়েই আলোচনা করব। তো তার আগে তোমরা এই ম্যাপটি দেখতে পাচ্ছ। মগধের যে অবস্থান তা কিন্তু বর্তমান যে বিহার এবং পাটনার এই অঞ্চলটি সেখানে গড়ে উঠেছিল। তো চলো এবার আমরা এক এক করে সেই কারণগুলি নিয়ে আলোচনা করি। তো প্রথমে বলা হয়েছে যে কি নিরাপদ দূরত্ব। এক্ষেত্রে বলা হয় যে অনিশ্চিত উপদ্রুত উত্তর পশ্চিম সীমান্ত থেকে বহু দূরে মধ্য গাঙ্গেয় উপত্যকায় অবস্থিত মগধের অধিবাসীরা কিন্তু নিরাপদ জীবনযাপন করত। তো এক্ষেত্রে বলা যায়, দেখো মগধের যে অবস্থান সেটা কিন্তু উত্তর পশ্চিম ভারত থেকে বহু দূরে অবস্থিত, এবং বলা যায় যে ভারতের অধিকাংশ বৈদেশিক আক্রমণ কিন্তু এই উত্তর পশ্চিম ভারত থেকেই হয়েছিল। যার জন্য বলা হয়েছে যে এই উত্তর পশ্চিম ভারত থেকে বহু দূরে অবস্থিত হওয়ায় মগধ একটি সুরক্ষিত স্থান ছিল, এবং সেখানকার কিন্তু জনগণ অতি নিরাপদ জীবনযাপন করত। তো বলা হয়েছে বহিরাগত কোনো শক্তির পক্ষে এত দূরে পাড়ি দিয়ে এই অঞ্চলে পৌঁছানো সহজ সাধ্য ছিল না। তো সিন্ধু উপত্যকা থেকে মধ্য গাঙ্গেয় উপত্যকায় বসতি স্থাপন করতে আর্যদের কমপক্ষে 2000 বছর লেগেছিল বলে জানা যায়। তো মগধের সমসাময়িক পার্শ্বিক এবং ম্যাসিডোনীয়রাও কিন্তু শক্তিশালী ছিল, কিন্তু তাদের পক্ষেও এত দূরে পৌঁছানো সম্ভব হয়নি। যার জন্য বলা হয়েছে যে এই ভৌগোলিক দূরত্বজনিত নিরাপত্তা মগধের উত্থানের পেছনে অন্যতম প্রধান কারণ ছিল। তো এরপরে বলা হয়েছে যে যোগ্য নেতৃত্ব। এক্ষেত্রে বলা হয়েছে যে বিম্বিসার, অজাতশত্রু, শিশুনাগ, মহাপদ্মনন্দ, ধননন্দ, তারপরে চন্দ্রগুপ্ত মৌর্য এবং অশোকের মতো সমরকুশলী, দক্ষ ও উদ্যোগী নেতৃবৃন্দের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ছিল। তো মগধে প্রথমে মৌর্য বংশ, তারও প্রথমে কিন্তু নন্দ বংশ রাজত্ব করেছিল। তো নন্দ বংশের রাজা সহ মৌর্য বংশের যে রাজারা, যেমন অশোক, চন্দ্রগুপ্ত মৌর্য, বিম্বিসার, তারপরে নন্দ বংশের ধননন্দ, তারা কিন্তু খুবই দক্ষ এবং শক্তিশালী শাসক ছিল, যারা মূলত মগধের এই উত্থানে বা মগধের শক্তিশালী হিসেবে আত্মপ্রকাশে যথেষ্ট সাহায্য করেছিল। তো বলা হয়েছে যে যোগ্য নেতৃত্বের পাশাপাশি কিন্তু মন্ত্রীদের ভূমিকাও কিন্তু সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ছিল। যেমন বলা হয়েছে যে অজাতশত্রুর মন্ত্রী বাসসাকর এবং চন্দ্রগুপ্তের মন্ত্রী কৌটিল্য, এছাড়া বলা হয়েছে অশোকের মন্ত্রী রাধাগুপ্তের মতো ভারত বিখ্যাত কূটনীতি বিশারদের ভূমিকাকে কোনোভাবেই উপেক্ষা করা যায় না। অর্থাৎ বলা হয়েছে যে সবসময় কিন্তু রাজাকে কি হয়, একজন মন্ত্রী সবসময় পরামর্শ প্রদান করে, এবং তাদের পরামর্শ অনুযায়ী কিন্তু রাজারা কাজ করে। ফলে মন্ত্রী যদি কূটনীতিবিদ সম্পন্ন হয় তাহলে কিন্তু সেই তাদের দেওয়া পরামর্শের অনুযায়ী কাজ করে রাজারা কিন্তু অনেক সাফল্য অর্জন করে। তো এমনই বলা হয়েছে, যেমন চন্দ্রগুপ্তের মন্ত্রী কৌটিল্য, তিনি কিন্তু খুবই বিখ্যাত একজন কূটনীতিবিদ ছিলেন। তো বলা হয়েছে যে এই যে কূটনীতিবিদদের সমন্বয়ে এবং
এছাড়া বলা হয়েছে যে রাজন্য বর্গের শৌর্য বীর্যের সমন্বয়ে কিন্তু মগধের উত্থান যে ছিল সেটা কিন্তু আরও সহজসাধ্য হয়েছিল। তো এরপরে বলা হয়েছে ভৌগোলিক অবস্থান। তো বলা হয়েছে মগধ মূলত 3টি নদী যেমন গঙ্গা, সোন এবং চম্পা নদী বেষ্টিত ছিল এবং মগধের যে রাজধানী ছিল তা কিন্তু 5টি পাহাড় দ্বারা কি ছিল, বেষ্টিত ছিল। এছাড়া নদী বেষ্টিত হওয়ায় কি বলা হয়েছে, পাটলিপুত্র নগরটি একটি জলদুর্গ বিশেষ এবং সে যুগে এই নগরটিকে অধিকার করা অত সহজসাধ্য ছিল না। তো বলা হয়েছে যে মগধ কিন্তু চতুর্দিক দিয়ে নদী দ্বারা পরিবেষ্টিত ছিল। এছাড়া মগধের যে রাজধানী ছিল তাও কিন্তু 5টি পর্বত দ্বারা ঘেরা ছিল। ফলে মগধে পৌঁছানো 3টি নদী অতিক্রম করে বা বিভিন্ন নদী অতিক্রম করে মগধে পৌঁছানো এবং মগধে পৌঁছানোর পর এই যে 5টি পর্বত তা অতিক্রম করে আবার রাজধানীতে পৌঁছানো কিন্তু অতটাও সহজ ছিল না, যার জন্য মগধ ভৌগোলিক দিক থেকে কী ছিল, খুবই সুরক্ষিত ছিল, যার জন্য শত্রুরা কিন্তু সহজে মগধে প্রবেশ করতে পারতো না এবং যার ফলে মগধ কী ছিল, শত্রুদের হাত থেকে সুরক্ষিত এক স্থানে অবস্থিত হওয়ায় মগধের উত্থান কিন্তু যথেষ্ট সহজসাধ্য হয়েছিল। তো বলা হয়েছে যে মগধ যেমন চতুর্দিক থেকে নদী পথে ঘেরা, সেই নদী পথ দিয়ে যেমন শত্রুরা মগধে প্রবেশ করতে পারতো না, তেমনই কিন্তু মগধের সেনাবাহিনীরা নদী পথে চতুর্দিকে চলাফেরা করত। তো এর ফলে এই যে সেনাবাহিনীকে পরাজিত করে মগধে প্রবেশ করা কিন্তু শত্রুদের পক্ষে ততটাও সহজসাধ্য ছিল না। তারপরে রয়েছে কি, অরণ্য সম্পদ। তো এক্ষেত্রে বলা হয়েছে মগধের যে পূর্বাঞ্চল সেটা কিন্তু হস্তি সংকুল ঘন অরণ্য সম্পন্ন ছিল, অর্থাৎ মগধের পূর্ব দিক কিন্তু অরণ্য সম্পন্ন ছিল এবং সেই অরণ্যে কিন্তু যথেষ্ট হাতি সম্পন্ন বা হস্তি সম্পন্ন ছিল। তো বলা হয়েছে এই অরণ্য ভেদ করে শহর পক্ষে মগধ আক্রমণ করা দুঃসাধ্য ছিল। তো এত বিশাল অরণ্য অতিক্রম করে মগধে কিন্তু প্রবেশ করা ততটা সহজ ছিল না। তবে এই অরণ্যের কিন্তু একটা ভালো দিক ছিল, যেমন এই অরণ্য হস্তি সম্পন্ন হওয়ায় সেখানকার হস্তিগুলি সংগ্রহ করে মগধের যে সম্রাটরা ছিল তারা বিশাল হস্তি বাহিনী গড়ে তুলেছিল এবং এই হস্তি বাহিনী হলো তাদের সেনাবাহিনীর অন্যতম প্রধান অঙ্গ। তো এই হস্তি বাহিনী গড়ার ফলে তারা আরও শক্তিশালী হয়ে ওঠে এবং এই হস্তি বাহিনীর দ্বারা তারা কি করতো, তারা করতো যে বিভিন্ন কর্দমাক্ত যে এলাকা, সেই এলাকা তারা সহজেই পাড়ি দিতে পারত এবং এই হস্তির সাহায্যে তারা হচ্ছে যে শত্রুর যে রক্ষা, সেই রক্ষাকে একেবারে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারত এবং সর্বোপরি শত্রু বাহিনীর মধ্যে ত্রাস সঞ্চার বা ভয় সঞ্চার করতে কিন্তু পেরেছিল। তো বলা হয়েছে যে ধননন্দের রণহস্তি বাহিনীর ভয়েই কিন্তু গ্রিক বীর আলেকজান্ডার কি করেছিলেন, তিনি কিন্তু বিশ্ব জয় করতে পেরেছিলেন, কিন্তু ভারতে কিন্তু তিনি তার সেনা অগ্রসর করেনি। তো এরপরে রয়েছে উর্বর ভূমি। তো এই ক্ষেত্রে বলা হয়েছে যে মগধ যেহেতু চতুর্দিক দিয়ে নদী দ্বারা সম্পন্ন ছিল, ফলে মগধের জমিগুলি ছিল খুবই উর্বর এবং এই উর্বর জমিতে কি হতো, বছরে 2 বার ফসল উৎপন্ন হতো এবং কি নানা ধরনের ধান চাষ হতো। ফলে তাদের কাছে যথেষ্ট পরিমাণের ফসল ছিল এবং সেই ফসল দ্বারা তারা কিন্তু সেনাবাহিনীর ভরণ পোষণ করতে যেমন পারত, তেমনি তারা রাজকোষও কিন্তু সেই জোরে কি হয়েছিল, সমৃদ্ধ হয়েছিল। তো ডক্টর রমিলা থাপার বলেন যে কৃষির ওপর নির্ভর করেই মগধে প্রথম সাম্রাজ্য গঠনের সম্ভাবনা দেখা যায়। ঠিক আছে, তো এরপরে বলা হয়েছে বৈদেশিক বাণিজ্য। তো এক্ষেত্রে বলা হয়েছে যে নদীর মাধ্যমেই মগধের বাণিজ্য চলত, মূলত বৈদেশিক বাণিজ্য, এবং গঙ্গার পথ ধরে মগধের বণিকরা বঙ্গোপসাগর, দক্ষিণ ভারত, দূরপ্রাচ্যে পাড়ি দিত। তো জলপথ ছাড়াও স্থলপথেও কিন্তু মগধের বণিকরা বাণিজ্য করত, তারা কিন্তু কাশ্মীর এবং কি গান্ধারে চলে যেত। তো স্থলপথে তারা মূলত কাশ্মীর এবং গান্ধারের মতো রাজ্যে তারা বাণিজ্য করত এবং জলপথে তারা মূলত আরও বহু দূরে বৈদেশিক বাণিজ্য, মূলত বঙ্গোপসাগর, দক্ষিণ ভারত এবং কি দূরপ্রাচ্যে তারা বাণিজ্য করত। তো
তো বৌদ্ধ ধর্মগ্রন্থ জাতকে বলা হয়েছে যে সমুদ্র পথে ও স্থল পথে চলাচলকারী বাণিজ্যিক সাগরপূর্ণ বড় বড় শকটের মিছিলের উল্লেখ আছে কোথায়? এই জাতকে। ঠিক আছে, তো এরপরে রয়েছে খনিজ সম্পদ। তো মগধ কৃষি দিক থেকেও সচ্ছল ছিল, ব্যবসা বাণিজ্যের দিক থেকেও সচ্ছল ছিল, তার পাশাপাশি মগধ কিন্তু খনিজ সম্পদ দ্বারাও সমৃদ্ধ ছিল। যেমন বলা হয়েছে যে মগধের খনিজ সম্পদে সম্পূর্ণ তামা ও লোহার খনিগুলি ছিল মগধের আর্থিক সমৃদ্ধি ও সামরিক শক্তির প্রধান সহায়। কেবলমাত্র দৈনন্দিন জীবনেই নয়, কৃষির যন্ত্রপাতি, যুদ্ধাস্ত্র নির্মাণেও লোহা ও তামার ব্যাপক ব্যবহার তৎকালীন মগধে প্রচলিত ছিল। অর্থাৎ মগধে যে বিভিন্ন লোহা এবং তামার খনিগুলি ছিল, সেখান থেকে কী করতো তারা? এই লোহা এবং তামাকে কাজে লাগিয়ে বিভিন্ন যুদ্ধের অস্ত্র নির্মাণ করতো। তেমনি তারা আবার বিভিন্ন কৃষিজাত যন্ত্রপাতিও নির্মাণ করেছিল। ফলে খনিজ সম্পদ সমৃদ্ধ হওয়াও কিন্তু তাদের আর্থিক দিক থেকে সচ্ছল করেছিল, মগধের আর্থিক দিক থেকে সচ্ছল করেছিল। তো কৌটিল্যের মতে মগধের লৌহ খনিগুলি ছিল তাদের সামরিক শক্তির গর্ভগৃহ। অর্থাৎ তাদের যে সেনাবাহিনী ছিল, তাদের সেনাবাহিনীর অন্যতম শক্তিশালী হওয়ার কারণ ছিল মগধের এই খনিজ সম্পদ বা এই খনিজ সম্পদের খনিগুলি। তো এটাই ছিল আজকের আমার আলোচনার বিষয়। তো ভিডিওটি শেষ করার পূর্বে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা আমাদের সাথে যুক্ত হতে চাইছো তারা স্ক্রিনে দুটো নম্বর দেখতে পাচ্ছ, তা হলো 6295916282, এছাড়া 7076398606। তো এই দুটো নম্বরের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারো। তো আজকের আলোচনা এখানেই, তোমাদের সাথে দেখা হবে অন্য এক ভিডিওতে অন্য এক টপিক নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।